হ্যাঁ, কেমন আছো দাদা? আমি খুব ভালো আছি এবং থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি তোমার এই নতুন এপিসোডে। একদম, আমি একদম। দেখছিলাম তুমি খুব সুন্দর একদম কাজ মানে করছো, খুব সুন্দর কাজ করছো। আমি সবসময় একদম, যারা যারা একদম নতুন তোমাকেও আমি সবাইকে ওয়েলকাম করি। তোমাকেও থ্যাংক আমার ইউ সো চ্যানেলে মাচ, আসার থ্যাংক জন্য ইউ সো খুব মাচ। মানে ধন্যবাদ। তো মানে অডিয়েন্সকে পরিচয় দেওয়ার দরকার নেই, মানে তোমাকে সবাই চেনে। তো তুমি এত বছর ধরে কাজ করছো এবং তোমাকে আমিও তো চিনি, মানে আমাদের এখানে স্টার থিয়েটারেও তুমি অনেকবার হল ভিজিটে, মানে হল ভিজিট বলবো না, মানে লাস্টে তুমি পাবলিক রিভিউ নিতে এসেছিলে। তো তোমাকে দেখেছিলাম, ফাইনালি পরিচয় হলো সেদিন। তো এমনি বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে। তুমি কি অ্যাকচুয়ালি স্টার থিয়েটারের ওখানেই থাকো? হ্যাঁ, আমার বাড়িটা হচ্ছে স্টার থিয়েটারের ওখানে, মানে আমার বাড়িটা হাতিবাগান। ও আচ্ছা, আমার হাতিবাগান হচ্ছে আমার বা আমার ঠাকুমার বাড়ি আর কি, শ্যামবাজার হালদার বাগানের ওইখানটা। আমি প্রায় ওখানে যাই। আর আমার ওইখানে ছোটবেলা থেকে আমার ওইখানে বড় হওয়া। এখন আমি আচ্ছা, বেলঘড়িয়া সাইডের দিকে থাকি, বেলঘড়িয়ার দিকেই থাকি, কিন্তু আমার আচ্ছা। ওইখানে প্রায় যাতায়াত হয় এবং আমি স্টার থিয়েটারে অনেকবারই যাই, ছবি ছবি দেখি। এই রিসেন্ট তোমার বহুরূপীও দেখতে গেছিলাম, মিনারে দেখেছিলাম। আচ্ছা, 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 আচ্ছা। তো মিনারটা আমার বাড়ির উল্টো দিকে, স্টারটা পাশে। তো প্রথমে দাদা যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমাদের হুম। দেবদার, মানে আমাদের বাংলার মোস্ট অ্যান্টিসিপেটিভ ছবি যেটা খাদান, যেটা ডিসেম্বরের 20 তারিখে আসছে, যে ছবিটা নিয়ে এত হাইপ। তো তোমার কিরকম লাগছে যে দেবদা অনেকদিন পর কমার্শিয়াল ছবিতে মানে ফিরছে? আশা করি ভালোই লাগবে। মানে তোমার মানে একটু বলো, মানে খাদান নিয়ে কিছু। দেখো, খাদান নিয়ে আমি একটাই কথা বলবো। আমি যেহেতু ছোটবেলা থেকে দেবদাকে সেই মাস আবতারে দেখে এসেছি, সেই চ্যালেঞ্জ হুম, আমার ফার্স্ট ফিল্ম দেখাই হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। সেটাও মিনারে, হুম। ঠিক আছে? ফার্স্ট এই মিনারে, সরি, পরাণ যায় জ্বলিয়ারে এসেছিল মিত্রাতে। মিত্রা এখন বন্ধ হয়ে গেছে। তো বুঝতেই পারবে, প্রথম সিনেমা মিত্রায় দেখা, তাও দেবদার সিনেমা। তো ওই হ্যাঁ, সমস্ত সিনেমা দেখে যেহেতু বড় হয়েছি, বা দেবদার রিসেন্ট টাইমসে যে সমস্ত ফ্যামিলি ড্রামা দেবদা যেই কয়েকটা বছরে করেছে, প্রজাপতি বলি, টনিক বলি বা প্রধান বলি, যাই হোক না কেন, সব থেকে ভালো লেগেছে প্রধান, কিন্তু বাকি ওইগুলো আমার খুব একটা ভালো লাগেনি। ফ্যামিলি ড্রামাটাকে আমি খুব একটা প্রায়োরিটি দিই না। অবশ্যই এখন দেবদা যেহেতু কমার্শিয়াল সিনেমায় এত বছর পর ব্যাক করেছে, এবং আমি সেটাকে ফুললি সাপোর্ট করি। আমি যতটা পারবো চেষ্টা করব এটাকে সাপোর্ট দেওয়ার। এবং আমি খুব এক্সাইটেড, কারণ সেই পুরোনো নস্টালজিয়া, ছোটবেলার সেই দেবদাকে আমরা আবারও পাচ্ছি। হ্যাঁ, হয়তো সেই অবতারে পাবো না, একেবারে পুরো তো সেই আগের ফরম্যাটে পাবো না, কিছু তো চেঞ্জেস থাকবেই। সেই মানুষটারও দিনকার দিন সময় এগোচ্ছে, ঠিক আছে, সময় তো আর পিছোচ্ছে না। তো হ্যাঁ, এই যে এত এত বছর পর যে মানুষটাকে পাচ্ছি সেই মাস অবতারে, আবার সেই অ্যাকশন করতে দেখতে পারো, আবার সেই নাচতে দেখতে পাচ্ছি দেবদাকে, এটা আমি সত্যি কথা বলছি খুব এনজয় করছি। এবং আমার মতো সবাই এনজয় করছে, দেব ফ্যান্সরা তো, দেবিয়ানসরাও এনজয় তো করছি। হ্যাঁ। তো দেবদার দুটো গান বেরিয়েছে এখনো অব্দি, একটা রাজার রাজা বেরিয়েছে, একটা যেটা তোমার বিয়ের গান বেরিয়েছে। তো আমরা রাজার রাজাটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি শুনতে পাচ্ছি যে দেবদা নাচতে ভুলে গেছে, বা দেবদা নাচ হচ্ছে না এখন। তো আমি আমার ভিডিওতে আমি বলেছি যে আমার খুব ভালো লেগেছে গানটা। তো তোমার হুম। কিরকম লেগেছিল? মানে তোমার কি এরকম অডিয়েন্সের সাথে একমত যে অনেক অডিয়েন্স যেরকম বলছে দেবদার নাচটা ঠিক হচ্ছে না, ভুলে গেছে? হ্যাঁ, আমি এটা বলবো না নাচটা ভুলে গেছে। হ্যাঁ, রাজার রাজার গানটা হয়তো, যে নাচটা দেখতে পাচ্ছি সেটা আগের মতো হয়তো সেরকম নাচ নয়। গানটা ভাল লেগেছে। ওই যে লাইনটা, হুক লাইনটা, মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, ওটা আমার সেটা ভাঙা লেগেছে, সত্যি কথা বলতে। একদম হুম, ভাই, হুম। সেই ফিলটা আমি কোথাও গিয়ে পেয়েছি। ভালো এমনি। গানটার কোরিওগ্রাফি আমার সেরকম কিছু না লাগলো, গানটা আমার ভালো লেগেছে। কন্ট্রোভার্সি, যার যেরকম পার্সপেক্টিভ, যার যেরকম মতামত, এক একজনের এক এক মতামত আমাদের শুনতে হবে, কিন্তু আমি তো রিয়াকশন করেছিলাম গানটা, ভালো লেগেছে। তো আর দেবদার আরেকটা গানও বেরিয়েছে, যেটা তোমার বিয়ের গান, যেটা বেরিয়েছে ওই বিয়ের গানটা অনেকেরই খুব ভালো লেগেছে। কিন্তু অনেকে বলছে যে মানে লিরিক্সটা একটু চেঞ্জ করলে হয়তো ভালো হতো আর একটু। তো তোমার এটা নিয়ে কি মতামত? ওটার আমি রিয়াকশনটা এখনো দিতে পারিনি, আমি দেবও না। কারণ এই গানটা, আমার সত্যি কথা বলছি, লিরিক্সটা ঠিকই কথা বলেছে অনেকে, প্রথম দিকের যেই লিরিক্সটা আর একটু ভালো হতো, লিরিক্সটা ক্যাচি নয়। রাজা রাজাটা আমার খুব ক্যাচি। হাই রে বিয়ের মধ্যে সেই ক্যাচি লাইন গুলো নেই। আছে, হুক পয়েন্ট গুলো রয়েছে, বা ডান্স স্টেপটা, যেটা না হাই রে বিয়ের যে ডান্স স্টেপটা, ওটা বেশ আমার মানে ভালো লেগেছে। একটা ফানি একটা ডান্স স্টেপ ছিল ওই গানটার মধ্যে। তো খাদান, তার সঙ্গেই তোমার আসছে আরো
তিনটে বাংলা ছবি, সন্তান আসছে এবং তোমার সন্তান আসছে রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাবো। তার সঙ্গে তোমার চালচিত্র আসছে প্রতিমডি গুপ্তর, আবার তার সঙ্গে স্বপ্নময় লেন আসছে। তো মানে তুমি কি বলছো, মানে কোন মানে ছবি কি হল পেতে অসুবিধে হবে? মানে এত বড় ছবি রয়েছে আমাদের এখান থেকে খাদান, তারপর বেবি জন রিলিজ করছে, তো অন্যান্য ছবিগুলো কিরকম বক্স অফিস করবে? তোমার কিছু আইডিয়া যদি একটু বল। বেবিজন তো ওই টাইমে আসছে না। 20 তারিখ কি আসছে বেবিজন? না না, বেবি জন আসছে 4 দিন বাদে, মানে তোমার মানে 20 তারিখ থেকে মাত্র 4 দিন ওরা গ্যাপ পাচ্ছে। বেবিজন তো পরে আসছে, খাদান আগে আসছে। দেখো, বেবিজন শো পাবে, এটা নিয়ে কিছু বলার নেই। বলিউড সিনেমার প্রায়োরিটি সবসময় বাংলাতে আজীবন ছিল, এখনো আছে। হয়তো যখন চলবে না তখন বেবিজনকে ওঠাবে, কিন্তু বেবিজনকে নেবে, এটা আমি বলে দিচ্ছি। বেবিজন সব থেকে বেশি হয়তো শো পেয়ে গেল, কারণ ভাই এটা অ্যাটলি প্রডিউস করছে, এবং ক্লাইম্যাক্সটা যেটা অ্যাটলি শুট করেছে সালমান খানকে নিয়ে, সালমান খানের যে ক্যামিওটা থাকে সেটা পুরোটাই অ্যাটলি শুট করেছে। ঠিক আছে, এবার অ্যাটলিস্ট সিনেমা ট্রেলারটা, মানে ট্রেলার না সরি, যেটা ওই ফার্স্ট কাট যেটা বেরোলো, ঠিক আছে, টিজার টেস্টার কাট, কাট, টিজার ঠিক কাট। আছে, টিজার কাট ব্যাপক হয়েছে, ব্যাপক লেগেছে। মানে বোঝা যাচ্ছে যে রিমেক হলেও কত জায়গায় চেঞ্জেস আর কত কিছু ক্রিয়েটিভিটি ও অ্যাটলি বলেই পসিবল। তো মানে সিনেমার ভিজুয়ালি বুঝিয়ে দিচ্ছে যে সিনেমাটা কি হতে চলেছে। ভালো অবশ্যই রেসপন্স পেলে হলে তো হলের মালিকরা তো সিনেমাটাকে রাখবেই। বাংলা সিনেমা তখন অবশ্যই শো কমবে, এমনি সিনেমা হলের সংখ্যা কম বাংলাতে, এই জায়গায় যদি শো কমে খারাপ লাগার তো বিষয় একটা রয়েছে। আর বহুরূপী এত সাকসেস হলো তোমার, মানে বহুরূপী প্রায় 17 কোটি হয়ে গেছে, প্রায় 20 কোটি ছুঁই ছুঁই। তো তোমার মানে কেমন লেগেছে ছবিটা, মানে তোমার এক্সপিরিয়েন্স যদি একটু কিছু বলো। বহুরূপী তো রিসেন্ট দেখলাম। বহুরূপী এমনই একটা কন্টেন্ট, মানে আমি কয়েকদিন আগে রূপমদাদের ভিডিওটাও দেখছিলাম, যে বাংলায় মেইন স্ট্রিম ছবি দর্শকটা কোথাও গিয়ে হারিয়ে গেছিল। ঠিক আছে, তো সেই মেইন স্ট্রিম ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম না অনেকদিন ধরে। সেই মেইন স্ট্রিম ছবিটা, মানে মেইন স্ট্রিম মানেই সেখানে মারদাঙ্গা অ্যাকশন ফ্যাকশন সব থাকবে এমনটা নয়। মেইন স্ট্রিম ছবির সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই বহুরূপী সিনেমাটা। ঠিক আছে, শিবপ্রসাদ একটা কথা বলেছে কয়েকদিন আগে একটা রিসেন্ট ইন্টারভিউতে, যে তিনজন সুপারস্টার ইন্ডিয়াতে, একটা হচ্ছে আল্লু অর্জুন, একটা হচ্ছে এসআরকে, একটা হচ্ছে আর কন্টেন্ট। আরেকটা হচ্ছে ওই কন্টেন্ট। 3 নম্বর, হ্যাঁ, ওই 3 নম্বর যে কন্টেন্টটা, ওটাই হচ্ছে এই সিনেমার সব থেকে বড় সুপারস্টার, যেটার রেসপন্স এই লেভেলের। আমি যবে গেছি, আমি তো পুজোর পর দেখতে গেছি, তখনও দেখছি হলের লোক বাংলা ছবি দেখে না এমনটা নয়, বাংলা ছবি দেখে। সেটা যদি ওয়ার্ড অফ মাউথটা ভালো হয়, তা আবার শিবপ্রসাদ নন্দিতা রয়ের ছবিতে হলে দর্শক যাবে, সেটা প্রমাণ করে দিয়েছে। আজকেও তো আমি স্টার মিনারের সামনে যে পাস করছিলাম, তখনও দেখছি বহুরূপী সেখানে রয়েছে। তার মানে এখনো বহুরূপী চলছে। কন্টেন্ট আচ্ছা। ভালো হলে অডিয়েন্স অবশ্যই যাবে। তো হ্যাঁ, মিনারে তো আমি মোটামুটি ওখানে আমার যেহেতু চেনা পরিচিত লোক আছে, তো আমি বিকেলের দিকে কথা টথা বলতে যাই, তো তো আমি দেখি মোটামুটি রোজই প্রায় 100-র উপর ওরা সেল দেয়। তো তাহলে আমার এখন দারুণ লেগেছে, আমার সিনেমাটা সত্যি কথা বলছি খুব দারুণ লেগেছে। আমি রিভিউ করতে পারিনি, কিন্তু আমি বন্ধুদের নিয়ে গেছিলাম, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। আমি অনেকদিন পর এরকম একটা বাংলা ছবি দেখলাম। এখন দাদা আমাদের বাংলায় একটা কথা আছে যেটা তোমাকে একদম খোলাখুলি বলছি, তুমি তা তোমার মতামতটা বলো। সবাই বলছে যে আবির চট্টোপাধ্যায় এখন সুপারস্টার। এবার তিনি 3 বছরে 3টে ছবি বক্স অফিসে হিট দিয়েছে এবং সেটা সবার থেকে বেশি কালেকশন ওনার রয়েছে। গত বছরে শুধু হয়নি, কারণ বুম্বাদার ছবি ছিল দশম অবতার, তার সঙ্গে টায় টায় ভাবে লড়াই করেছে। এবং রানা সরকার কিছুদিন আগে একটি ইন্টারভিউ, মানে তার একটা লেখাতে বলেছে যে আবির চট্টোপাধ্যায় কেন সুপারস্টার, তার কারণ তার সেই একমাত্র অভিনেতা যে তার একদিনে দুটো ছবি রিলিজ হয়েছে এবং দুটো ছবি বক্স অফিসে তাণ্ডব করেছে। তো তোমার মতামতটা একটু কমেন্ট মানে বলো। একদিনে দুটো ছবি রিলিজ করেছে মানে বুঝলাম না। মানে রানা সরকার ওখানে লিখেছেন যে ওনার মানে আবির চট্টোপাধ্যায়ের বাদশাহী আংটি বলে একটা ছবি ছিল, তুমি আমি সবাই মোটামুটি হুম দেখেছি আমরা। তো হুম 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 বাদশাহী হুম আংটি হুম। ফেলুদার সঙ্গে ওই দিনেই ব্যোমকেশের একটা পার্ট রিলিজ হয়েছিল, সেটা উনি লিখেছিলেন, আমি ভুলে গেছি। তো মানে দুটো ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। দেখো, রানা সরকার যা তাই যখনই যা মনে হয় তখনই তা বলে। ওনার পরের ছবি এই লহগরঙ্গে ওখানে আবি চট্টোপাধ্যায় আছে বলে এখন সে আবি চট্টোপাধ্যায়কে সুপারস্টার বানিয়েছে। হ্যাঁ, আবি চট্টোপাধ্যায় অবশ্যই ভালো অভিনেতা, সেই সুপার স্টারডামটা অবশ্যই তার রয়েছে।
এবার দেখো স্টারডাম পুরোপুরি নির্ভর করে একটা ফ্যান বেসের উপর। আবির চট্টোপাধ্যায় অবশ্যই ফ্যান বেসটা রয়েছে, তার জন্য তারা গিয়ে আবির সিনেমাটা দেখছে। শুধুমাত্র যে বহুরূপী দেখেছে এমনটা কোনো নয়। রক্তবীজ তারা দেখেছে, তারা সোনাদাটাকেও মানে হিট করি, সোনাদার যে লাস্ট পার্ট কর্ণ সুবর্ণের গুপ্তধন খুব ভালো সিনেমা কি? আগের দুটো পার্টের থেকে কি খুব ভালো? এমনটা কিন্তু নয়। থার্ড খুব পার্টটা কিন্তু ভালো নয়, অতটাও ভালো খুব নয়। ভালো নয়, তবে হুম। বক্স অফিসে তাণ্ডব করেছে। তাহলে তা এইটা একটা কপাল, সত্যি কথা বলতে। এটাকে আমি কখনো সুপারস্টার বলে মনে করি না, এটা কপাল। অনেকের কপালে যখন আসে, সময় ভালো থাকে, তখন এরকম মানে তুমি ভালো সিনেমা বানাও, বাজে সিনেমা বানাও, সিনেমা তোমার একদম মাতিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে। তো আরেকটা যেটা তোমাকে কথা বলার, যে আজকে 24শে নভেম্বর, তো ঠিক 1 বছর আগে মানুষ রিলিজ করেছিল, আমার খুব প্রিয় ছবি। তো তোমরাও দেখতে গেছিলে, আমি দেখেছিলাম তোমাদের ভিডিওটা। তো মানুষ নিয়ে যদি কিছু একটু বলো। মানুষ হচ্ছে, আমি হচ্ছে ছোটবেলা থেকে জিদ্দার ভক্ত। ঠিক আছে? মানুষ একদম এমনই একদম একটা আমিও। সিনেমা, মানে এই লেভেলের এই লেভেলের থার্ড ক্লাস সিনেমা আমি জীবনেও দেখিনি। আমি জিদ্দার ফ্যান হয়ে বলছি। আমি রিভিউতেও এই কথাটাই বলেছিলাম। জিদ্দার এখনো পর্যন্ত সবথেকে থার্ড ক্লাস সিনেমা যদি কিছু হয়ে থাকে, আমি বুঝলাম না জিদ্দার কি করে স্ক্রিপ্টটা পছন্দ করলো, বা স্ক্রিপ্টটা ভালো, গল্পটার ফরম্যাটটা যদি বোঝো, গল্পটা কিন্তু ভালো ছিল সিনেমাটার। কিন্তু সিনেমাটা একদম ঝুল সিনেমা, একদম ঝুল সিনেমা। আমার একদম পছন্দ হয়নি। আমি 20 মিনিট বসে দেখতে পাইনি সিনেমাটা। তাহলে ভাবো কিরকম লেভেলের, মানে জানি না, আমার তো পছন্দ হয়নি তোমরা দাদা সিনেমাটা। কোথায় গেছিলে দেখতে? আমি তোমাদের একটা ভিডিও দেখেছিলাম যেখানে তুমি ছিলে, মহারাজদা ছিল, পৌশালিদি ছিলেন। তো ওটা তোমরা কোথায় গেছিলে দেখতে? আমরা না, না একসঙ্গে দেখিনি। আমরা আগে মানুষের একটা প্রমোশন করেছিলাম ওই ফ্যান ক্লাবের সঙ্গে। ঠিক আছে? ওই ও আচ্ছা আমরা আচ্ছা জিদ্দার আচ্ছা। পাগল ফ্যান গ্রুপ, তারা আমাদের ডেকেছিল। ওটা আমরা ফ্যান ক্লাবের জন্য আমরা প্রতিবারই এটা জিদ্দার ক্ষেত্রে করে থাকি। ঠিক আছে? আর আমি ও দেখেছিলাম রূপমন্দিরে, বেলঘড়িয়াতেই দেখেছিলাম। আমি আর স্বর্ণজ্যোতি দা দেখেছিলাম। হীরেমতি স্বর্ণজ্যোতি যে ছিল, হুম চ্যানেল হুম আছে হুম ওর। হুম আমরা তো পাশাপাশি হুম থাকি, ও হুম। আগরপাড়ায়, আমিও এইখানে থাকি। তাই আমরা একসঙ্গেই গেছিলাম দেখতে। আমার একদম সত্যি কথা বলছি, মানে এখনো পর্যন্ত মানে আমি ভেবেছিলাম সিনেমাটা ভালো হবে, কিন্তু এত বাজে মেকিং আমি জীবনেও মানে আমি বলবো যে এটা একটা থার্ড ক্লাস ফিল্ম জিদ্দার কেরিয়ার। তো বুমেরাং কেমন লেগেছে? বুমেরাং রিসেন্ট টাইমে রিলিজ হয়েছে এবং বুমেরাং বক্স বুমেরাং, অফিসে হিট হয়েছে। হ্যাঁ বুমেরাংটা আমার ভালো লেগেছে। বুমেরাংটা আমি না মানে বুমেরাং একটা ভালো সিনেমা, কিন্তু হ্যাঁ সেকেন্ড হাফটা একটু মানে হলে যেহেতু তখন মাল্টিপ্লেক্সে দেখছি, সেরকম লোকও ছিল না, ফার্স্ট ডেই দেখেছিলাম, মিরাজে দেখেছিলাম। তো একটু বোর হয়েছিলাম। সেকেন্ড হাফটা একটু বোর হয়েছিলাম, কিন্তু হ্যাঁ বুমেরাং এ যে কমেডি সিন গুলো রয়েছে, কমিক টাইমিং গুলো রয়েছে, বেশ হাস্যকর, এবং রুক্মিণীর পারফরমেন্স আমার বেশি বেটার লেগেছে। আর ক্লাইম্যাক্সটা যখন ওই জিদ্দাকে আবার অ্যাকশন করতে দেখতে পাচ্ছ, ওই মোমেন্ট গুলো মুখোবট শটে বেশ ভালো লেগেছে। আমি এনজয় করেছি আর দুরন্ত। আর একটা কথা, যে বুমেরাং এ বজের এন্ট্রি সিনটাও খুব ভালো ছিল। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। হ্যাঁ। তো জিদ্দার আপকামিং ছবি লায়ন, যেটা লায়ন আমরা শুনেছিলাম, আমরা অনেক ইউটিউবার থেকে শুনেছিলাম এবং আমরা নিজেরাও রিভিউতে বলেছিলাম, কারণ শোনা যাচ্ছিল যে লায়ন পোস্টপন্ড হয়ে যাবে। তো রিসেন্টলি তো ইন্টারভিউতে জানিয়েছে আমাদের বাংলার যিনি প্রডিউসার আছেন লায়নের তরফ থেকে, তো লায়ন পোস্টপন্ড হচ্ছে না। তো লায়ন নিয়ে তোমার মতামত যদি একটু বলো, মানে লায়ন আসছে, মানে মানে কতটা এক্সাইটেড? একটা ভয় রয়েছে, এই যে ভয়টা এক্ষুনি তুমি বললে, মানুষের ডিরেক্টর ছিল সঞ্জয় সমদ্দার। তার কাজগুলো আমি দেখেছি, ঠিক আছে? আগে আমি দেখেছি। তার কাজগুলো কিন্তু খুব একটা খারাপ না। যে শহরে টাকা ওড়ে বলে একটা নাটক রয়েছে বাংলাদেশে, ওটা সঞ্জয় সমদ্দার ডিরেক্ট করেছে। এছাড়াও অমানুষ বলে একটা নাটক রয়েছে। অনেক নাটক তিনি নির্মাণ করেছেন। অপূর্বকে নিয়েও একটা কাজ ছিল। ঠিক আছে? ট্রোল বলে। ওটাও বেশ ভালো। মানে উনি থ্রিলার জনরার ডিরেক্টর সঞ্জয় সমদ্দার। তা সে এত ভালো, ভালো কাজ করে একটা মানুষের মতো সিনেমা বানালো। ঠিক আছে? তো এটা একটা খারাপ লাগার দিক। সেম টু সেম রায়হান রাফি। এতদিনে যে কটা কাজ দেখেছি আমার খুব ভালো লেগেছে। রায়হান রাফি যে টপ ডিরেক্টরের মধ্যে মানে ১ নম্বর বাংলাদেশে। আমার পার্সোনালি খুব ফেভারিট। তার ভিশন গুলো খুব ভালো। ভিকি জায়েদ আর রায়হান রাফিকে আমি মানে টপে রাখবো এক্ষেত্রে। এবার এই দুজনের ভিশন সত্যি কথা বলছি খুব ভালো। কিন্তু রায়হান রাফি লাস্ট যে সিনেমাটা করলো 'তুফান', সেখানে কিন্তু ভিজুয়াল ওয়াইজ, কনটেন্ট মানে ভিজুয়াল ওয়াইজ, মেকিং ওয়াইজ সিনেমাটা ভালো হলেও কনটেন্ট এর দিক থেকে কিন্তু সেরকম ভালো গল্প কিছু ছিল না। এবার লায়নের ক্ষেত্রে আমার এটাই ভয়। মানে মানুষের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। মানুষও তো সঞ্জয় সমদ্দার নির্মাণ করলো এত ভালো, ভালো কাজ দিয়েও। তিনিও বাংলাদেশের ডিরেক্টর। আবার রায়ান রাফি এত ভালো, ভালো কাজ করছে, এত ভালো, ভালো কনটেন্ট দিয়েছে। তুফানে একটু ঝুলে মানে একটু হলেও মানে কনটেন্ট এর দিক থেকে লো গ্রেডে চলে এসছে। লায়নে কি হবে? এটাই একটা ভয়। কিন্তু হ্যাঁ, বিশ্বাসটা এখনো আছে। আই থিংক জিতটা এবারে একটু ভালো রকমের স্ক্রিপ্ট চয়েস করবে। আমার একটুখানি বিশ্বাস। অ্যাজ আ ফ্যান আমি বলছি।
দেখা যাক, বড় লেভেলে তো রায়ান রাফি তো বলেছে যে বড় কিছু করে দেখাবে, সমুদ্রের মধ্যে প্রথম বাংলা সিনেমা শুট হচ্ছে, দেখা যাক কি। আমি তো খুবই এক্সাইটেড, লায়নের অ্যানাউন্সমেন্ট 30 তারিখই আসবে, আমার যেটা মন বলছে। হ্যাঁ, আমাদেরও মনে হচ্ছে, কারণ বস সবসময় তার বার্থডেতেই অ্যানাউন্সমেন্ট করেন, তো এবারেও মনে হচ্ছে যে বস বার্থডেতেই অ্যানাউন্সমেন্ট করবেন। তো একদম, নেক্সট যে শুধুমাত্র একটা না, 2-3টে অ্যানাউন্সমেন্ট আসবে। হ্যাঁ, তো নেক্সট যে কথাটা সেটা হচ্ছে যে মানে আমরা আরেকটা কন্ট্রোভার্সি মাঝখানে খুব শুনছিলাম যে হুম। উইন্ডোজ থেকে রক্তবীজ বস রিজেক্ট করেছেন, মানে জিদ্দা রিজেক্ট করেছেন। তো মানে সেটাতে অনেকের মত রয়েছে, মানে আমি যেরকম বলেছিলাম যে এটা জিদ্দা ঠিক করেছেন, অনেকের আবার বিমত রয়েছে। তো তোমাদের তোমার মানে তোমার কি মত? মানে এটা কি জিদ্দা রিফিউজ করে ঠিক করেছেন? দেখো, রক্তবীজ যেই ধরনের সিনেমা, জিৎটাকে না সত্যি কথা বলতে কেমন লাগতো এটা মানে বলাটা খুব মুশকিল। কারণ রক্তবীজের মধ্যে মানে আবিরকেও, যে আবিরকে দেখেছি আমরা, বেশিরভাগ নিয়ে আবিরকে দেখেছি। এবার এটা মানে জিদ্দা তো বড় স্টার, সেটা তিনি যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। আমার এখানে বলা না বলাটা আমি ঠিক পোষায় না, কিন্তু আমার মানে এটা ইমাজিনই আমার মাথায় আসছে না যে জিদ্দাকে করলে কি আদৌ ভালো হতো নাকি ভালো হতো না। তার থেকে না বলাটাই বেটার এটা। তো আজকে পুষ্পা টু এর আইটেম সং বেরিয়েছে। তো এবার আমরা হুম। দেখতে পাচ্ছি যে টু এর মধ্যে মানে সারা রোস্ট হচ্ছে, এবং তুমিও দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছো যে তোমারও খুব একটা ভাল লাগেনি। মানে তোমার কেন ভাল লাগেনি? মানে তুমি দেখলাম একেবারে কোনো একেবারে জঘন্য, মানে গানটার আমি লিরিক্যালটা দেখছিলাম, লিরিক্যাল ভিডিওটা, ওটা কিন্তু দারুণ। মানে লিরিক্যাল ভিডিওটার যে গ্রাফিক্স গুলো যেভাবে দিচ্ছে, এর আগেও বিভিন্ন সাউথের গানে এরকম দেখেছি, যে এগুলো মেকিং করতে সত্যি একটু টাইম তো লাগে। কিন্তু গানটা একেবারেই জঘন্য। কেন জঘন্য যদি তুমি বলো, আমি সেই ফিলটাই পেলাম না, মানে ও আন্তা হওয়ার মতো সেই ফিলটাই নেই। পুষ্পায় কি ছিল গানটার, এখন এই গানটার মধ্যে জানি না কেন আমার আমার পার্সোনালি পছন্দ হয়নি। প্রথমবারেই আমি মানে শুনেই আমি রেখে দিয়েছি, আমি আর দ্বিতীয়বার শুনিনি। তো মানে পুষ্পা টু মানে ট্রেলারটা কেমন লেগেছে তোমার? ট্রেলারটা ভালো লেগেছে, দারুণ ব্যাপক ট্রেলার লেগেছে। তবে ট্রেলারটা আমার দারুণ লেগেছে। বেঙ্গলি ট্রেলারটা ঠিক ম্যাচ করা যাচ্ছে না। তো বাংলা ট্রেলারটা বেঙ্গলিতে বোধহয় ম্যাচ করবেও না, কারণ আমার মনে হচ্ছে বেঙ্গলিতে সিনেমাটা চলবেও না। এ ফিল্ম সিনেমাটাকে বাংলায় রিলিজ দিচ্ছে, ডিস্ট্রিবিউট করছে, কিন্তু আমার মনে হয় না পুষ্পার মতো সিনেমা, এটা কি ডিসিশন যে তারা করলো যে বাংলায় মুক্তি দেওয়া হবে এইটা, তারপর কান্তারা, তারপর মীরা বলে একটা সিনেমা আসছে মীরা, ঠিক আছে? এগুলো বাংলায় কি হবে জানি না মুক্তি দিয়ে। আই থিঙ্ক নেটফ্লিক্স এর, যেহেতু পুষ্পা টু নেটফ্লিক্স মানে আগে থেকে বিক্রি হয়ে গেছে, এটা হতে পারে যে নেটফ্লিক্স এ বাংলা ল্যাঙ্গুয়েজটা অ্যাভেলেবেল করবার জন্য এটা করেছে, কারণ এখনো পর্যন্ত নেটফ্লিক্সে কিন্তু কোনো বাংলা সিনেমা কিছু নেই, মানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নেই। একটাই মাত্র সিনেমা রয়েছে বাংলা, একটা সিনেমা রয়েছে, সেটা হচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার, যেহেতু নীরাজ পান্ডের নাম সেখানে জড়িত, জিদ্দার সিনেমা, জিৎ আবি চ্যাটার্জি, ওটাই একমাত্র যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। বাকি কিন্তু তুমি নেটফ্লিক্স ভাষাটা তুমি পাবে না, নেটফ্লিক্সে বাংলা ভাষাটা তুমি পাবে না। কোনো সিরিজ দেখছো তুমি তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পাবে, বাংলা ল্যাঙ্গুয়েজটা পাবে না। তো আমার যেটা মনে হচ্ছে জিদ্দার খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেটা আসছে 30 তারিখ, যে একটা অ্যানাউন্সমেন্ট পাবে, টিজার না পোস্টার আসবে, তো সেটাও তো শুধুমাত্র হিন্দিতে শুট করেছে এমন না, সেটারও তো বাংলা ভার্সন পাবে। যেহেতু ওটা নেটফ্লিক্সের সিরিজ, ওই একসঙ্গে মানে বাংলা ভার্সনটাকে ঢোকানোর জন্যই নতুন রকম ভাবে তারা প্ল্যান করেছে। তো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে যখন বলছো, তাহলে এটা নিয়ে একটু বলি। মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার হুম। মানে দারুণ ভাবে হাইপোলা সিরিজ, যেখানে আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং তার সঙ্গে জিদ্দা রয়েছেন মানে সুপারস্টার। তো তোমার এটা নিয়ে মানে কি, মানে কতটা তোমার বেশি আনন্দ হচ্ছে? মানে কি মনে হচ্ছে, মানে 30 তারিখে কি এটার থ্রু দিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট আসতে পারে? এটাই প্রথম অ্যানাউন্সমেন্ট হবে 30 তারিখ, এটাই ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হবে। এবং আমরা তো সবাই রেডি রয়েছি এই টাসেলটা দেখার জন্য, মানে জিৎ ভার্সেস বুম্বাদা একসঙ্গে বড় পর্দায় প্রথম, মানে একসঙ্গে ছোট পর্দায় প্রথমবার। বড় পর্দায় এর আগে আমরা একটা সিনেমায় দেখেছিলাম বাঘবন্দি খেলা, কিন্তু একটা স্ক্রিনে দেখিনি, কিন্তু এইবার আমরা একটা হ্যাঁ, স্ক্রিনে দেখতে পারবো। বাঘবন্দি গেলে ওটা ঠিক আছে, গল্পটা আলাদা আলাদা ছিল, মানে ওই ওটা কারণের জন্য 3টে গল্প একই ভাবে একদমই ম্যাচ আলাদা করে। ছিল। হ্যাঁ, হ্যাঁ। একটা গল্প তো শেষ হচ্ছে, ওখান থেকে আরেকটা শুরু, আর ওখান থেকে আরেকটা শুরু, এরকম। হ্যাঁ, 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 হ্যাঁ। তো মানে তুমি এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটু যদি কিছু বলো মানে ভালো হয়। মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার মানে তুমি মানে কিরকম ভাবে এক্সপেকটেশন রাখছো, বা সেখানে কিরকম ভাবে দেখতে পাবো আমরা, যদি একটু আইডিয়া বলো। আমি খুব গর্বিত, আমি জিদ্দার ফ্যান হিসেবে আমি খুব গর্বিত ভাই, আমাদের বস ভাই নেটফ্লিক্সে অভিনয় করছে। অনেকে এটা নিয়ে ট্রোল করেছে যে কি দিনকাল এলো, সিনেমা ছেড়ে ওয়েব সিরিজ। আরে সিনেমা ছেড়ে ওয়েব সিরিজ ঠিক আছে, প্ল্যাটফর্মটা দেখে নাও ভাই। অনেক অভিনেতা চান্স পায় না, সেখান থেকে আমাদের জিদ্দা চান্স পেয়েছে, আর কি হ্যাঁ, বলবো। মানে
হ্যাঁ তোমার মানে বুম্বাদাও করেছেন, বুম্বাদা তো এক মানে মিস্টার বোম্বাদা, হ্যাঁ ইন্ডাস্ট্রি, বোম্বাদা আগে একটা করে জুবলি জুবলি জুবলিতে জুবিলি একটা করেছেন, করেছে। হ্যাঁ, জুবিলি অ্যামাজন প্রাইমে করেছেন, আবার নেটফ্লিক্সে স্কুপ করেছেন। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো মানে সেই জিদ্দা জায়গা আসছে থেকে মানে আমাদের বস মানে জিদ্দা আসছে, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। একদম একদম। আর তুমি তুফান নিয়ে কি বলতে চাও? দেখো তুফান নিয়েও আমাদের মধ্যে একটা, আমাদের ইউটিউবারদের সঙ্গে অন্য একটা বাংলাদেশের ইউটিউবারের একটা খুব মানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, এবং আমাদের এখানে অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আমার পার্সোনালি তুফান সিনেমাটা খুব ডিসেন্ট লেগেছিল, যেটা আমি ভিডিওতে বলেছি। তো তোমার তুফান নিয়ে মানে তোমার তুফান কেমন লেগেছিল? না তুফান আমার তো, আমি যখন ফার্স্ট টাইম দেখেছি আমার মোটামুটি অ্যাভারেজই লেগেছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় নেগেটিভ দিক ছিল। আমি বলেছি অ্যানিমেলে বিজিএমটা বসিয়ে দেওয়া থেকে শুরু করে ডাঙ্কির ওই এক্সপ্রেশন, যাই হোক না কেন কিছু কিছু জায়গায় মনে হয়েছে। কিন্তু তুফানের ভিজুয়াল ওয়াইজ আমার বেশ ভালো, মানে মেকিং কোয়ালিটিটা খুব ভালো ছিল তুফানের। একটা মানে বড় বাজেটের ছবিটা বোঝাই যাচ্ছে। প্রোডাকশন ভ্যালুটা যেহেতু বেশি এসডিএফ ছিল বলে। আর তোমার ফার্স্ট হাফটা আমার বেশি ভালো লাগে, সেকেন্ড হাফের থেকেও ফার্স্ট হাফটা আমার বেশি ভালো লেগেছে। মানে ওই শান্ত, মানে শান্তর গল্পটাকে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে, শান্ত আর তুফান, মানে তুফানের মধ্যে থেকে আমার মনে হচ্ছে শান্তর যে বিল্ড আপটা সেটা বেশি ভালো। ওর মধ্যে একটা ইমোশন ছিল। ও তুফান কি করে হচ্ছে, তুফানের কি করে মানে বডি ডাবল হলো, বা তুফানের থেকে কি করে এক্সপ্রেশন গুলো পাচ্ছে। শান্তর ক্যারেক্টারটা আমার বেশি ভালো লেগেছে তুফানের থেকে। তো মানে আমরা জানি যে মানে তোমার দেবদার আপকামিং অনেকগুলো ছবি আছে, মানে যেরকম এই ছবিটা হবে মানে খাদান হবে, খাদানের পর জানুয়ারিতে আছে হচ্ছে তোমার বিনোদিনী, যেটা দেবদার নেই বাট দেবদা সেটা প্রডিউস করছে। এবং তারপরে আমরা জানি রঘু ডাকাত আসবে এবং অতনু রায়চৌধুরীর সঙ্গে ছবিটা আসবে। তো রঘু হুম। ডাকাত নিয়ে কি বলতে চাও? রঘু ডাকাত কি তোমার এক্সপেকটেশন রয়েছে ভালো হওয়ার? কারণ বাঘা যতীন ছবিটা অবশ্যই। আমাদের, হ্যাঁ হ্যাঁ বলে অবশ্যই নাও। রঘু ডাকাত নিয়ে আমার এক্সপেকটেশন রয়েছে এই কারণেই, কারণ রঘু ডাকাত তো মানে আমি যখন ইউটিউব শুরু করি 2021 সালে, তখন তো অ্যানাউন্সমেন্ট হয় গোলন্দাজের সাকসেস এর পরে। তখন থেকেই ওয়েট করে রয়েছে। এবার ব্যাপারটা যে তখন তার খাদান ফাদান নিয়ে আলোচনা ছিল না, তখন তো আমরা জানতাম যে দেবদা ফ্যামিলি ড্রামা করছে, এবার রঘু ডাকাত মানে অ্যাকশন সিনেমা। রঘু ডাকাতের মোশনটা দেখে তাই মনে হয়েছিল অ্যাকশন সিনেমায় দেবদা আবার এতদিন পরে আসছে। তারপরে তো বাঘা যতীন এলো, বাঘা যতীনের পরে খাদানের আগের বছর অ্যানাউন্সমেন্টটা হলো। আগের বছর না, এই বছর ফার্স্ট দিনে মানে জানুয়ারি ফার্স্ট, সেদিন খাদানের অ্যানাউন্সমেন্টটা হয়েছিল। দেখা যাক কি হয়। রঘুরাত নিয়ে আমি এক্সাইটেড রয়েছি, ভালো গল্পের উপর সিনেমাটা হবে। তো তুমি কি দেবদা জিদ্দা আমরা যেরকম দুই পৃথিবী দেখেছিলাম, তো এরকম একটা কথা শোনা যাচ্ছিল যেটা রাজ চক্রবর্তী একটা পেপারে বেরিয়েছিল, যেটা আমিও দেখেছিলাম। আমি এই ভিডিও এটা নিয়ে অনেকেই ভিডিও করেছিল। তো মানে রাজ চক্রবর্তী তার একটা ইন্টারভিউতে বলেছে তিনি দেব আর জিৎকে খুব তাড়াতাড়ি একসাথে আনছে। তো মানে সেটার জন্য গল্প কিছু তৈরি হচ্ছে, মানে সেটার জন্য কতটা এক্সাইটেড, মানে এইটা এই জুটিটাকে একবার বিগ স্ক্রিনে দেখার জন্য কতটা এক্সাইটেড? এটা তো বলে বোঝানো যাবে না। এটা তো বলে বোঝানো যাবে না। এটা সবার চাওয়া, অনেক মানুষের চাওয়া, অনেক মানুষের ইচ্ছা। দেব ফ্যান হোক, জিৎ ফ্যান হোক, অনেক দেব ফ্যান, জিৎ ফ্যান আছে, আমি তোমাদের পার্সোনালি বলছি। হয়তো বলে খিস্তি মারে দেব ফ্যানরা জিদ্দাকে, জিদ্দার নামে জিৎ ফ্যান, জিৎ ফ্যানদের নামে খিস্তি মারে, বা জিদ্দার ফ্যানরা দেবদার ফ্যানেদের নামে খিস্তি মারে। এরকম মানে আড্ডারি লড়াই সারাক্ষণ চলতে থাকে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে এই দুজন যদি আবারও বিগ স্ক্রিনে একসঙ্গে আসে, দুটো ফ্যান বেশি দেখতে যাবে। এবং এমনটাও হয়, আমি দেখেছি চেঙ্গিজের সময় দেবদার ফ্যানেরা কিন্তু চেঙ্গিজ দেখেছে। আবার বাঘাযতীনের সময় জিদ্দার ফ্যানেরা বাঘাযতীন দেখেছে। তো যতই তারা মারামারি ঝগড়াঝাটি মানে করুক না কেন, এটা আমি বুঝতে পারি, রিয়ালাইজ করি। বা ফ্যান হিসেবে এটা অনেকেই বুঝতে পারবে যে যার ফ্যান অবশ্যই এটা হাড্ডাহাড্ডি মানে লড়াই চলে। সালমান খানের ফ্যানেরা যেমন এসআরকে ফ্যানেদের মানে কাঠি মেরে কথা বলে, বা ওর ফ্যানেরা সালমান খানের ফ্যানদের কাঠি মেরে কথা বলে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে। আমাদের তো তাও দেখছো, এটা যতটা দেখবে হবে না তার মানে বুঝবে এখানে ফ্যান বেসের পাওয়ারটা কতটা রয়েছে। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে হয় মানে অবশ্যই এখানে এই এবং দুজনেরই জিদ্দার অবশ্যই পাওয়ারটা তো আরেকটা জিনিস হচ্ছে যে মানে যেটা তুমি এবং মহারাজদা সৃঞ্জয়দা তোমরা সবাই মিউজিক লঞ্চে গেছিলে। তো ওখানে আমরা দেখেছিলাম যে দেবদা একটা ছোট করে ইন্টারভিউ সবাইকে দিয়েছে। তো মানে দেখলাম তোমার চ্যানেল থেকে কিছু আসেনি, মানে তুমি একটা ইন্টারভিউ নাওনি কেন? মানে ওখানে কি খুব রেস্ট্রিকশন ছিল কি কিছু? না, না, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে সবাই তো নিচ্ছে। আমি এখন সত্যি কথা বলতে ইন্টারভিউ দিতে আর যাই না। আর এমন সব হামলামলি হয় মিডিয়ার এই ভিড়ে, ওখানে ইউটিউবারদের ঢোকা মানে একটা বিশাল চাপ। সত্যি কথা বলছি, ওই মিডিয়ার ভিড়ে নেওয়া। ইভেন সেদিনকে যেই ঘটনাটা হয়েছিল আমি তোমাকে বলছি, যে তুমি প্রশ্নটা করলে, দেবদা যখন বাইক দিতে আসছে মিডিয়ারা এমন ভাবে দেবদাকে চেপে ধরেছে, দেবদা রেগে গেছে। এবং সেকেন্ড বারে মানে তার জন্যই তখন ৩ টে গ্রুপ করে দিয়েছিল।
ফার্স্ট একটা গ্রুপ নেবে, তারপর সেকেন্ড একটা গ্রুপ নেবে, আর থার্ড একটা গ্রুপ নেবে। তো সেকেন্ড গ্রুপটায় যখন দেবদা আবার মানে বাইট দিতে আছে, তখন মানে রাগ চূড়ান্ত লেভেলে। তো দেখবে যে কোনো ইন্টারভিউতে দেখবে দেবদার কিন্তু কথাটা সেই মানে একটু রেগে ফেগেই বলছে, তোমার মাইন্ডটা, কথার মাইন্ডটা দেখলেই বুঝতে পারবে। তো এরকম ভাবে সত্যি কথা বলতে তোমার কখনো মনে হবে যে একজন সুপারস্টার যে এতগুলো মিডিয়াকে বাইট দিল, তারপরে তুমি নিজে ইন্টারভিউ নিতে যাও, বাইট নিতে যাও? আমি তো পাশেই ছিলাম, আমি তো ছবি তুলছিলাম, আমি আমার ফোন দিয়ে দেখি বারবার ছবি তুলছি আর ওগুলো আপলোড করছি। আর কিছু কিছু ভিডিও আমি ভিডিও করিনি এমন না, ভিডিও তুলেছি, তুমি দেখতে পাচ্ছ চ্যানেল থেকে এসছে, একটা ভিডিও এসছে। যাই হোক না কেন, আমার যেটুখানি মনে হয় আমি করেছি। আর এর আগে তো মানে কতবারই লঞ্চ ইভেন্টে গেছি, বিভিন্ন এই ট্রেলার লঞ্চ ইভেন্টও গিয়ে, এখন তো যাওয়া কমিয়ে দিয়েছি কারণ কাজের সূত্রে আর যাওয়াই হয় না। তো সেদিনকে অনেকদিন পরে গেছি, এমনি জাস্ট সবার সঙ্গে গেছি, ব্যাস মজা করেছি এটাই। আর এমনি ওখানে তোমার মানে অন্যান্য যারা ধরো তোমার ছিল মানে ধরো বরখাদি থেকে শুরু করে বা নতুন যিনি এসছেন স্নেহা বোস, তো তাদের সঙ্গে মানে তাদের সঙ্গে মানে তাদের ভিড়টা কেমন ছিল, মানে তাদের সঙ্গে মিডিয়ার ভিড়টা কেমন ছিল? তাদের সামনে মিডিয়ার ভিড় সেরকম ছিল না, যা মিডিয়ার ভিড় ছিল সব দেবদার সামনে। দেবদা দেবদা কখন বাইট দেবে সেই মিডিয়ার ভিড় ছিল সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আমরা তুমি কি লায়নের ইভেন্ট গুলোতেও তো যাবে মানে মানে কারণ জিদ্দার আসছে, মানে জিদ্দার এত বড় ছবি আসছে, তো আশা করি আমাদের এখানে প্রমোশনটা করবে, কারণ উনি রায়ান রাফি মানে যদি বাংলাদেশে প্রমোশন করে সেক্ষেত্রে তো আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব নয়। না 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 না, ইয়ে লাইন পুরোপুরি ইন্ডিয়ান ছবি হবে, এটা বাংলাদেশে হবে আচ্ছা না, ওটা ইন্ডিয়ান ছবি হবে। ইন্ডো বাংলাদেশ ভেঞ্চার্স, এটা ইন্ডিয়াতেই মেন রিলিজ, আগে ইন্ডিয়াতেও হবে। আচ্ছা। তো সাকিব খানের দরদ ছবিটা আমরা দেখলাম যে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তো তারপর দেখা গেল যে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করলো না। তো মানে সেটা নিয়ে কি তুমি কিছু বলতে চাও? আমি আজকে সকালেই একটা ভিডিওতে বলেছি, এটা খুব বাজে ডিসিশন প্রথম থেকে, যেই ছবিটাকে প্যান ইন্ডিয়া বলে মানে ডিক্লেয়ার করা হলো, ভারতে শুটিং হলো, ঠিক আছে, সেই সিনেমাটা একই ডেটে একই টাইমে রিলিজ নেই ইন্ডিয়াতে। এবার প্যান ইন্ডিয়ার যে সিনেমার কোয়ালিটি, সেটাও বাংলাদেশের দর্শকরা সিনেমাটা দেখে বেরিয়ে বলছে এটা প্যান ইন্ডিয়া লেভেলের হয়নি। ভালো হয়েছে একদিকে যে ইন্ডিয়া রিলিজ হয়নি, এটা আমি মান্যতা দিই, ঠিক আছে, কিন্তু একটু খারাপও লেগেছে আমার। অনেকে দেখছিলাম বলছে যে ইন্ডিয়ায় না রিলিজ দেওয়া হোক, পাইরেসি হয়ে যায়, ওদের মেন ভয়টা হচ্ছে পাইরেসি, ইন্ডিয়ায় রিলিজ দিয়ে দিয়ে দিলেই পাইরেসি। তো এইবারে জিনিসটা কি হলো, ইন্ডিয়া তো রিলিজ হলো না, তার থেকে বরঞ্চ অন্য দেশ থেকে যেই পাইরেসিটা হলো সেই কোয়ালিটিটা দেখো। মানে বাংলা সিনেমার যে পাইরেসির কোয়ালিটি হয় তার থেকে বেটার কোয়ালিটি ছেড়েছে, মানে একটা হিন্দি ছবির পাইরেসি যেরকম সুন্দর কোয়ালিটির হয়, পুরো সেই লেভেলের কোয়ালিটি বেরিয়ে গেছে হ্যাঁ, পুরো তাহলে। সেই লেভেলের হয়েছে, এবং ওটা মেনলি হয়েছে ওরা প্যান ইন্ডিয়া লেভেলে প্রথম দিনই রিলিজ দিতে গেছে, তো ওই জন্যই মেন সমস্যাটা হয়েছে যে তুফান ছবিটা না, কিন্তু প্যান আমাদের প্রায় ইন্ডিয়া লেভেলের, প্যান ইন্ডিয়া, ইন্ডিয়াতে তো রিলিজই দেওয়া হয়নি ছবিটা। হ্যাঁ মানে অন্যান্য দেশে যে রিলিজ দেওয়া হয়েছিল তো সেটার কথা বলছি। ইয়েস, অন্যান্য মানে কান্ট্রিতে রিলিজ দেওয়া হয়েছে, ইউএসএ না হলে মলদ্বীপ, যে কোনো একটা দেশ থেকে এই পাইরেসিটা লিক হয়েছে, ঠিক আছে। এরকম তুফান ছবিটা কিন্তু হয়নি, কারণ তুফান ছবিটা প্রথমে পুরো বাংলাদেশে ভালো করে চলে নিয়েছে, হ্যাঁ তারপর ছবিটা হ্যাঁ প্যান হ্যাঁ, ইন্ডিয়া রিলিজ করা হয়েছে একটা একটা করে জায়গায়। তো একদম। এবার তাই জন্য তুফান ছবিটা কোনো মানে এরকম ভাবে কোনো আসেনি, মানে কিছু প্রাইভেসি হয়নি। হম, তো তুফানের দাদা প্রাইভেসিটা খুব একটা হয়ইনি। তো দাদা আমি মানে আমরা তোমার ভিডিও দেখি, যারা তোমরা জানি যে তুমি মানে কমার্শিয়াল ছবি খুব পছন্দ করো, তো কমার্শিয়াল ছবি আমাদের ইয়াসদার এই বছরের ছিল যে সেন্টিমেন্টাল, যেটা আজকে টিভিতেও দিয়েছিল ফাইনালি, এবং সেটা বক্স অফিসে কি করেছে আমি জানি না, তবে এটা আমি হলে দেখেছিলাম, তো স্টারেই দেখেছিলাম। তো সেন্টিমেন্টাল তোমার কেমন লেগেছিল, তুমি কি সেন্টিমেন্টাল দেখেছো আমি তোমাকে ছবিটা? জিজ্ঞেস করবো তোমার, আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমার কেমন লেগেছিল। সেন্টিমেন্টাল ছবিটা আমার বলতে গেলে খুব ডিসেন্ট একটা ছবি লেগেছে। জসদার ক্যারেক্টার ওখানে ভালো কাজ করেছে, কিন্তু বাট গল্পটা ওখানে মনে হচ্ছিল আরেকটু স্ট্রং হওয়া দরকার। আচ্ছা, সেন্টিমেন্টাল ছবিটা যেই টাইমে রিলিজ হয়েছিল আমি সেই টাইমে ছিলাম না, ঠিক আছে, আমি ওই সেই টাইমে একটু ফাইটারের বাইরে ক্লাসে ছিলাম। রিলিজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেই টাইমটায় ছিলাম না, আর আমি সেন্টিমেন্টাল দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম, যেহেতু আবার মানে ইয়াশ নুসরাত এতদিন পরে আবার তারাও কমার্শিয়াল সিনেমা করছে, আর বাবা যাদবের ডিরেকশন, যে কটা এতদিন জিদ্দার ছবিতে দেখেছি ভালোই, বাবা যাদবের ডিরেকশন কিন্তু ভালো। তো আমার দেখার খুব ইচ্ছা ছিল, আজকে যখন স্টার জলসায় দিচ্ছিল আমি তখন ভেবেছিলাম দেখবো, কিন্তু আজকেও আমি বাড়িতে ছিলাম না। আমি মানে তোমাকে তখন মেসেজও করেছিলাম, আমি বাইরে ছিলাম আর কি, আমি কলকাতার ওইদিকেই ছিলাম। হ্যাঁ, হ্যাঁ আমার হ্যাঁ যেহেতু ওখানে একটা স্কুলের প্রোগ্রাম ছিল, যাই হোক আমি ওখানে ছিলাম, তাই জন্য আজকেও আমি মিস হয়ে গেছি, আজকেও আমি সেন্টিনেলা দেখতে পেলাম না। সময় পেলে পরবর্তীকালে সেন্টিনেলার ছবিটা দেখবো, দিয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর এই বছরেও আরো দুটো কমার্শিয়াল ছবি রিলিজ হয়েছে, একটা অঙ্কুশদার মির্জা রিলিজ হয়েছে। মির্জা কি তুমি দেখেছো? হ্যাঁ, মির্জা তো আমি প্রিমিয়ারে গেছিলাম, প্রিমিয়ারে গেছিলাম বলেই দেখতে পেয়েছি, পরে আর
হলে আর দেখতে যেতাম না। মির্জা কেমন লেগেছিল তোমার? মির্জা আমার টেকনিক্যাল দিক ওয়াইজ আমি বলবো যে কোনো রকম ত্রুটি রাখেনি অঙ্কুশদা। মানে টেকনিক্যাল দিক থেকে শুরু করে টেকনিক্যাল ডিপার্টমেন্ট ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু ভালো। কিন্তু মির্জার মধ্যে সেই গল্পের যেটা হচ্ছে মূল আমাদের অভাব। গল্পটা সেরকম ছিল না। নরমাল একটা গল্পের মধ্যে সিনেমাটা করা। কিন্তু হ্যাঁ, মানে টেকনিক্যাল দিকে কোনো রকম ত্রুটি রাখেনি। মানে আমি তো বলব যে এখনো পর্যন্ত টিল নাও ভালো অ্যাকশন ছবি হচ্ছে 'রাবণ'। জিদ্দার 'রাবণ' ছবিটা ছিল। যেখানে ৳১,০০,০০,০০০ খরচ করা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে 'রাবণ'কেও বিট করে গেছে মির্জার অ্যাকশন। মির্জার অ্যাকশন গুলোও ফ্যান্টাস্টিক লেগেছে আমার। মির্জা ছবিটাতে অনেকে বলছে যে অঙ্কুশদার যে বডিটা, সেই বডিটা কোনো কারণে অঙ্কুশদার সাথে ম্যাচ করছে না, মানে মির্জা ছবিটার সাথে। কারণ অঙ্কুশদা এখন অনেক মোটা হয়ে গেছে। আগে যেরকম অঙ্কুশদা আশিকি বা রোমিও ভার্সেস জুলিয়েটে যেরকম আমরা দেখেছিলাম, বা কি করে বলবো তোমায়, মানে তখনকার যেই বডিটা যদি অঙ্কুশদা মির্জায় রাখতো পারফেক্ট ম্যাচ করতো। না, 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 এটা না। কি? মির্জার জন্য এই বডিটাই বেটার। আগে রোগা শরীর নিয়ে কি হবে? এখন যে বডির যে ফিটনেস এটা অঙ্কুশদা ভালো রকমই মেইনটেইন করেছে। এটা তো ভাই বলতেই হবে। এই বডির আর কোনো এই মানে আমি তো সামনাসামনি দেখেছি অঙ্কুশদাকে কিভাবে মানে এই শরীর নিয়ে নাচানাচি করাটা খুব মানে টাফ। এই শরীর নিয়েও কিন্তু অঙ্কুশদা যেরকম ভাবে ডান্স পারফর্ম করে মানে ব্রিলিয়ান্ট। আর এই লেভেলের বডি নিয়ে সত্যি কথা বলছি ভাই ডেডিকেশন লাগে এরকম বডি বানাতে। তো এই বছরে আরেকটা কমার্শিয়াল ছবি রিলিজ হয়েছিল, বিক্রমদার পারিয়া রিলিজ করেছিল। তো পারিয়া ছবিটা দারুণ একটা বক্স অফিসে সাকসেস এনেছিল। তো পারিয়া তোমার কেমন লেগেছিল? মানে পারিয়া কি তুমি দেখেছো? পারিয়াটা আমার হ্যাঁ, পারিয়া আমি দেখেছি। পারিয়া যখন হইচইতে এলো তখন আমি দেখেছি। পারিয়া আমার মোটামুটি ডিসেন্ট লেগেছে। ডিসেন্ট লেগেছে। তো লাস্ট যে কোশ্চেনটা করবো, মানে সেটা তুমি মানে দর্শকদের কি বলতে চাও, মানে খাদান বা লায়ন বা খাকি নিয়ে তুমি দর্শকদের কি বলতে চাও, বা তোমার যদি কোনো মতামত থাকে তুমি একটু বলে দিতে পারো লাস্টে। আমি বলব যে অবশ্যই এই বছরের সবথেকে বড় কমার্শিয়াল ফিল্ম আসছে 'খাদান'। যেটা আই থিংক আমি বলব কি সবাই দেখতে যাবে। এটা যেহেতু দেবদা এতদিন পরে মানে এত বছর পরে কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছে। এটাকে একটা ভালো রকমভাবে রেসপন্স দেওয়াটা আমাদের উচিত, আমাদের কর্তব্য। নাহলে পরবর্তীকালে বাংলা ছবি যা হওয়া শুরু করলো এই বড়, বড় বাজেটে 'মির্জা' এলো, 'চেঙ্গিজ' এলো, 'বুমেরাং' এলো, পরবর্তীকালে 'লায়ন' আসবে, এখন 'খাদান' আসছে। এটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, হাল হয়তো একজন ছাড়বে না সেটা হচ্ছে সুপারস্টার জিৎ দা। পরপর সবসময় কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে। কিন্তু বাকিরা যদি ছেড়ে দেয় না, তাহলে খুব মুশকিল। তারাও তো হাল ধরতে শুরু করেছে। দেবদা ফ্যামিলি ড্রামা করছিল ঠিক আছে, কিন্তু সে তো হাল ধরা শুরু করেছে, খাদান করছে। মাঝখানে অঙ্কুশ দা একটু একটা মির্জা ইন্টারাপ্ট করছে। করছি। একটা ইন্টারাপ্ট করছি যে দেবদা বোধহয় তোমাদের ওই ইভেন্টটাতেই বলেছিল, মানে তোমরা যে ইভেন্টটাতে গেছিলে ওখানেই বোধহয় বলেছিল যে দাদা 200 কোটি টাকার ছবি বানানো দাদার ইচ্ছে আছে যদি খাদান সাকসেসফুল হয়। এটা কি সত্যি? তাহলে একদম, একদম, একদম। তাহলে এই জিনিসটা হবেটা কখন? যখন সিনেমাটা ভালো রকমভাবে রেসপন্স পাবে। এটা পুরোপুরি অডিয়েন্স এর উপর। ঠিক আছে? আমি তো কেউ নই। আমি একজন হ্যাঁ, অডিয়েন্স হিসেবে আমি বলতে পারবো আরেকটা অডিয়েন্সকে যে সিনেমাটা ভালো, সিনেমাটা দেখ। কিন্তু বাংলার অডিয়েন্স এখন হয়তো সেই বাংলার টেস্টটাকে গ্রহণ করতেই পারছে না আগের মতো। কারণ তারা বুঝেই গেছে বাংলা সিনেমা মানেই রিমেক। এটা হবে না কেন? একটা টানা বছর ধরে, টানা সময় ধরে বাংলা ছবিগুলো রিমেকই হয়ে এসছে। ঠিক আছে? পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক হয়ে এসছে। তো এটাই হচ্ছে মানুষের মধ্যে গেঁথে গেছে যে বাংলা ছবি মানে রিমেক এর থেকে ওর থেকে ঝেপে সিনেমাটা করা। তো বাংলা সিনেমার একটা নিজস্ব একটা ক্রিয়েটিভিটি রয়েছে সেটা মানে তুমি 'চেঙ্গিজ' দেখো, 'রাবণ' দেখো, 'মির্জা' দেখো, 'খাদান' দেখবে। দেখলে বোঝা যাবে একটা নিজস্ব ওন ক্রিয়েটিভিটি গুলো বাংলা আবার তৈরি করছে। নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে নতুন সিনেমা বানাচ্ছে। ব্যাস এটাই বলব এবং এটা বলেই আমিও মানে শেষ করব। বাংলা সিনেমার উন্নতি হোক। এখন আমি খুব একটা বাংলা সিনেমা দেখার টাইম পাচ্ছি না। এই 'টেক্কা', 'শাস্ত্রী' এগুলো দেখবো ভেবেছিলাম দেখা হয়নি। 'বহুরূপী' মানে যেমন ১ম থেকে ভেবেছিলাম যে সিনেমাটা ভালো হবেই। ট্রেলার দেখেই বুঝে গেছিলাম যে সিনেমাটা একটা কি করবে। আমি তার জন্য মনের ভাবনাটা রেখে দিয়েছিলাম যে 'বহুরূপী' যত বড়ই হোক না কেন দেখব। তাই আমি দেখেছি 'বহুরূপীটা'। এবার 'টেক্কা' গুলো দেখা হয়নি, টাইমও পাচ্ছি না। 'টেক্কা' যখন আবার যদি পরবর্তীকালে সময় পাই দেখব। ওটিটিতে আই থিংক চলে আসবে খুব শিগগিরই কারণ এখন খুব হ্যাঁ একটা হলে টেক্কা তো চলছে না 'টেক্কা'। টেক্কা তো স্ট্রিমিং পার্টনার হইচই। টেক্কা সিনেমা শুরুর সময় দেখিয়ে দিয়েছিল স্ট্রিমিং পার্টনার হুম, হইচই। হুম। তো হইচইতে 'বহুরূপীও' আসবে, 'টেক্কাও' আসবে। হ্যাঁ, 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 একদম। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমাকে রিভিউ, মানে তোমার রিভিউ থেকে বেরিয়ে আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ। তুমি খুব ভালো কাজ করছো আমি দেখছিলাম। এইরকমভাবে একদম। অনেস্টি মেইনটেইন করে সবসময় কাজ করাটা উচিত। এবং হ্যাঁ, সবসময় কিছু, কিছু জায়গায় বায়াসড হওয়াটাও মানে হয়ে যায়। এটা তুমি চাইলেও হবে, না চাইলেও হয়ে যায় অনেকে
আমি একটা টাইমে হয়েছি মানে বাজে কেউ অনেক সময় ভালো বলে দিতে হয়েছে। একটু বায়াসনেস চলে আসে। বিশেষ করে জিদ্দার সিনেমা বা দেবদার সিনেমায় একটু বায়াসনেস চলে আসে। কিন্তু এখন আমি একদম একদম সেগুলোকে মানে মেইনটেইন করার মানে চেষ্টা করি। দেবদা জিদ্দার মানে দেবদা জিদ্দার মানে আমি মানে মানে খারাপ জিনিসটা খুঁজেই পাই না মানে এত মানুষগুলোকে এত ভালোবাসি তো তাই জন্য খারাপ জিনিসটা খুঁজেই পাই হ্যাঁ, না। এবার এটাও ফ্যাক্ট, যেহেতু আমরা রিভিউ করি, রিভিউ চ্যানেল একটা মেইনটেইন করতে হচ্ছে। তো রিভিউ চ্যানেলটাকে অবশ্যই রিভিউর মতো করেই মেইনটেইন করাটা দরকার। তো একটা টাইম এসেছে যখন আমার সেটা মনে হয়েছে, আমি তখনই মানে বিশেষ করে ওই সময়টা হচ্ছে মানুষ যখন রিলিজ করছে। মানুষ যখন আমার দেখে বেরিয়ে মনে হলো না এবার খারাপটাকে খারাপ বলাটা উচিত। আমি কিন্তু মানে একেবারেই তখন চেঞ্জ হয়ে গেছিলাম যে হ্যাঁ, এবার আমি জিদ্দার সিনেমা এটা আমার খারাপ লেগেনি, খারাপ বলব। তাই আমি আজকে তোমার এই ইন্টারভিউতেও বললাম যে আমার সিনেমাটা সত্যি থার্ড ক্লাস লেভেলের লেগেছে। একদম ওপেনলি বলছি। এইরকম সিনেমা কেন চিন্তা করলো আমি বুঝলাম না। ভালো হতে পারত। ভালো হতে পারত। আমার একদম ভালো লাগেনি। ২০ মিনিট বসে দেখতে পারি। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তোমাকে আসার জন্য আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ। একদম। খুব ভালো গুড থেকো, নাইট। খুব ভালো থেকো সবাই একদম তোমার একদম। দর্শকদেরও অনেক, অনেক মানে ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করো। সৌম্য চ্যানেলকে খুব ভালো কাজ করছে এবং সাপোর্ট করে যেও। এবং তোমাকেও বলব খুব ভালো রকমভাবে কাজ করে যেও। থ্যাংক একদম ইউ। একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা। চলো হ্যাঁ। লিভ করলাম।